my dear students and viewers. Welcome back to my channel BS Education. I'm Vikas Sattar here today to discuss the use of none but, nothing but, and never. As you are the students of Bengali medium, I will discuss it in Bengali. Therefore, without wasting time, let's get started. আমি তোমাদের ইতিমধ্যে বলেছি আজকের যে ক্লাসটি এটি হচ্ছে নান বাট, নাথিং বাট এবং নেভার কি করে ব্যবহার করবে তার ক্লাস। আমি প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে নান বাট, নাথিং বাট এবং নেভার ব্যবহার যোগে যে বাক্য হয় সেই বাক্যকে নেগেটিভ বাক্য হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ নাবাচক বাক্য। প্রসঙ্গক্রমে তোমাদের জানা প্রয়োজন নাবাচক এবং হ্যাঁবাচক বা ইতিবাচক এই বাক্যগুলো কি। ইতিবাচক বাক্য মানে হচ্ছে সেখানে হ্যাঁবাচক সেন্স থাকবে, যেমন সে ভাত খায়, কোনো না জাতীয় শব্দ থাকবে না। নো, নট, নেভার, নো ওয়ান, নো বডি, নাথিং, এগুলো সবই হচ্ছে নো হোয়ার, এই সবই হচ্ছে না জাতীয় শব্দ। এর নাবাচক কোনো শব্দ থাকবে না। এটাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স কোনগুলো? যেখানে ওই জাতীয় নাবাচক শব্দগুলো থাকে। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে যখন নেগেটিভ করতে বলে তখন মনে রাখতে হবে নেগেটিভ সেন্টেন্সটাকে এমনভাবে করতে হবে যাতে করে যে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে আছে তার অর্থটা না পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ অর্থ কিন্তু এক থাকবে, তারপরে কিন্তু তোমাকে নেগেটিভ করতে হবে। যেমন কেবলমাত্র রামই এটা করতে পারে, মানে রাম ছাড়া কেউ এটা করতে পারে না। তার মানে নাবাচক যে সেন্সটা, সেই সেন্সটাতে কিন্তু অ্যাফার্মেটিভে আছে কেবলমাত্র রামই এটা করতে পারে, তার মানে এটা চলে এলো নাবাচক সেন্সে। রাম ছাড়া কেউ এটা করতে পারে না, তার মানে কেবলমাত্র রামই করতে পারে। সুতরাং মানেটা কিন্তু একই রাখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, কিংবা যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, সিম্পল থেকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স থেকে সিম্পল করব, সবসময় কিন্তু যেটা কোয়েশ্চেনের মধ্যে থাকবে তার অর্থটাকে একই রাখতে হবে। এ প্রসঙ্গে কয়েকটা কথা না বললেই নয় যে নান বাট, নাথিং বাট এবং নেভার এর ব্যবহার প্রায়শই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে আমরা দেখতে পাই এবং এসএসসি, পিএসসি ইত্যাদি যে সমস্ত চাকরির পরীক্ষা আছে সেই চাকরির পরীক্ষাতেও এগুলো পড়ে। সুতরাং এর যে সিগনিফিকেন্স এবং এর যে ইম্পর্টেন্স এই নান বাট, নাথিং বাট এবং নেভারের ব্যবহারের, সেটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। এখন নান বাট, নাথিং বাট ব্যবহারের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই জানাবো যে এখানে যে বাটটা ব্যবহার করা হচ্ছে এই বাটটা কিন্তু কনজাংশন অর্থে ব্যবহার করা হচ্ছে না। জেনারেলি আমরা জানি বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন মানে সংযোজক অব্যয়। কিন্তু এক্ষেত্রে যে বাট ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু এই অব্যয়
সংযোজক অব্যয় হিসেবে ব্যবহার করা হচ্ছে না, এখানে অব্যয় বা প্রিপোজিশন অর্থে ব্যবহার করা হচ্ছে। প্রিপোজিশন এক্সেপ্ট, বিসাইডস, ব্যতীত কিংবা ছাড়াও এ অর্থে এখানে বাট কথাটা ব্যবহার করা হচ্ছে। আমরা যদি কয়েকটি এক্সাম্পলকে ফলো করি তাহলে নান বাট এবং নাথিং বাট এর যে ব্যবহার, এর ব্যবহারটাকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব। আমি আগেই বলেছি কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বাট কিন্তু সতত ব্যবহৃত হয়, স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় অ্যাডভার্সেটিভ সেন্সকে প্রকাশ করার জন্য, কন্ট্রাস্টিং কোনো ব্যাপারকে প্রকাশ করার জন্য। যেমন ধরো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, বাট হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার, কন্ট্রাস্টিং ব্যাপার। বৃষ্টি হলে স্কুলে যায় না কিন্তু যাচ্ছে, এই ব্যাপারটাকে প্রকাশ করবার জন্য বাট কথাটাকে ইউজ করা হয়েছে। সুতরাং এখানে কনজাংশন অর্থেই ব্যবহার করা হচ্ছে। নান বাটের ক্ষেত্রে বাটটা কিন্তু এক্সেপ্ট অর্থে অর্থাৎ ব্যতীত বা ছাড়া অর্থে, অ্যাপার্ট ফ্রম অর্থে ব্যবহার করা হয় বা বিসাইডস অর্থে ব্যবহার করা হয়, ছাড়া অর্থে। অর্থাৎ এখানে কিন্তু প্রিপোজিশন অর্থে ব্যবহার করা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, সেই এক্সাম্পলগুলো যদি ফলো করো তাহলে বুঝতে পারবে। অনলি রাম ক্যান ডু দিস, শুধুমাত্র রামই এটা করতে পারে। নান বাট রাম ক্যান ডু দিস, রাম ছাড়া কেউ এটা করতে পারে না। তার মানে কেবলমাত্র রামই করতে পারে, রাম ছাড়া, এই যে বাট রাম। নিচের সেন্টেন্সের ক্ষেত্রে আমি আই লাইক অনলি রোসেস, আমি কেবলমাত্র গোলাপ পছন্দ করি। তার মানে আই লাইক নাথিং বাট রোসেস, আমি গোলাপ ছাড়া আর কিছু পছন্দ করি না। তার মানে আমি কেবলমাত্র গোলাপই পছন্দ করি। আবার তার নিচে আর একটা সেন্টেন্স রয়েছে যেখানে লেখা রয়েছে রূপা অ্যালোন উইল কাম হিয়ার, কেবলমাত্র রূপাই এখানে আসবে। নান বাট রূপা উইল কাম হিয়ার, মানে রূপা ছাড়া কেউ এখানে আসবে না। তার মানে কেবলমাত্র রূপাই এখানে আসবে। এই যে তিনটা সেন্টেন্স আমি দিয়েছি, এই তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে দেখো মাঝের যে সেন্টেন্সটা অর্থাৎ আই লাইক অনলি রোসেসের ক্ষেত্রে আমি নাথিং বাট ব্যবহার করেছি। তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে আমি এখানে কেন নাথিং বাট ব্যবহার করলাম। সেই প্রশ্নের সমাধানের জন্য আমি তোমাদের কয়েকটা কথা বলবো। নান বাট ব্যবহার করবে পার্সন বা ব্যক্তির জন্য। এখানে দেখো রূপা কিংবা রাম এগুলোর ক্ষেত্রে পার্সন ছিল, তার জন্য নান বাট ব্যবহার করেছি। কিন্তু পার্সন বাদ দিয়ে যদি অন্য সব কিছু থাকে, জড় পদার্থ সেটা থাকতে পারে, উদ্ভিদ থাকতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? সেই সমস্ত ক্ষেত্রে আমি ব্যবহার করব নাথিং বাট। তার মানে আই লাইক এখানে রোসেস ছিল, তাহলে আই লাইক নাথিং বাট রোসেস। তার মানে ব্যক্তিবাদে অন্য সব কিছুর জন্য আমরা নাথিং বাট ব্যবহার করব, কিন্তু ব্যক্তির জন্য আমরা ব্যবহার করব নান বাট। আবার নিচের সেন্টেন্সটাকে যদি লক্ষ্য করো, এখানে দেখতে পাবে রূপা অ্যালোন উইল কাম হিয়ার, কেবলমাত্র রূপা এখানে আসবে। এখানে অ্যালোন শব্দটা বসেছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে নান বাট বা নাথিং বাট এই যে ফ্রেজ কিংবা নেভারের মতো শব্দটা বসে, সেই শব্দগুলোর ক্ষেত্রে নান বাট বা নাথিং বাটের জন্য অনলি কিংবা অ্যালোন স্টেটমেন্ট বা সেন্টেন্সের মধ্যে থাকতেই হবে, অনলি অথবা অ্যালোন। আর নেভার ব্যবহারের ক্ষেত্রে অলওয়েজ কথাটা থাকতে হবে স্টেটমেন্টে।
তবেই কিন্তু আমি নেভার কথাটাকে নিয়ে আসতে পারবো। নান বাট, নাথিং বাট ব্যবহার দেখো প্রথম সেন্টেন্সে একেবারে প্রথমেই নান বাট, আবার দ্বিতীয় সেন্টেন্সে এটা মাঝের দিকে নান বাটটা বসেছে। এটা আবার কেমন হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখতে হবে ফাইনাইট ভার্বের আগে যদি অনলি কিংবা অ্যালোনটা বসে, ফাইনাইট ভার্বের আগে যদি অনলি কিংবা অ্যালোন বসে তাহলে নান বাট একেবারে প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব দিয়ে আদার যে সমস্ত ওয়ার্ডস থাকবে সেগুলো বোঝাতে হবে। কিন্তু ফাইনাইট ভার্বের পরে যদি অনলি কিংবা অ্যালোন থাকে তাহলে কি হবে, নান বাট কিংবা নাথিং বাটটা ফাইনাইট ভার্বের পরে বসবে, তারপরে অবজেক্ট কিংবা আদার যে সমস্ত ওয়ার্ডসগুলো থাকবে সেগুলোকে লিখতে হবে ফাইনাইট ভার্বের আগে আর পরে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এটা ফাইনাইট ভার্বের আগে হলে সাবজেক্টের আগে বসবে, কিন্তু আমি বোঝাতে চাইছি যে সাবজেক্টের আগে মানে তো সেটা ফাইনাইট ভার্বের আগেই বসছে অনলি কিংবা অ্যালোনটা। সাবজেক্টের আগে বসলেই যে নান বাটটা প্রথমে বসবে আর সাবজেক্টের পরে বসলে যে সাবজেক্টের পরে নান বাটটা কিংবা নাথিং বাটটা বসাতে হবে এমনটা কিন্তু কোনো কথা নয়। যেমন উপরের সেন্টেন্সে আমি কি বলছি, অনলি রাম ক্যান ডু দিস, শুধুমাত্র রামই এটা করতে পারে, তাহলে রামের আগে অনলি কথাটা আছে তার জন্য নান বাটটা বসিয়ে দিয়েছি এমনটা ব্যাপার নয়। তাহলে নিচের সেন্টেন্সটার ক্ষেত্রে আমি কি করছি, রূপা অ্যালোন উইল কাম হিয়ার, রূপাই কেবলমাত্র, এটা তো সাবজেক্টের পরে আছে অ্যালোনটা, কিন্তু নান বাটটা তো আমি প্রথমেই বসেছি। আমাকে লক্ষ্য রাখতে হবে ফাইনাইট ভার্বটা, এই ফাইনাইট ভার্বটার আগে বসলে সেটা সাবজেক্টের আগে হোক বা সাবজেক্টের পরে হোক, ফাইনাইট ভার্বটার আগে যদি অনলি কিংবা অ্যালোনটা থাকে তাহলে প্রথমেই নান বাট কিংবা নাথিং বাট বসিয়ে পরে সাবজেক্ট, তারপরে অন্যান্য কিছু বসাতে হবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আর ফাইনাইট ভার্বের পরে হলে নান বাটটা কিংবা নাথিং বাটটা ফাইনাইট ভার্বের পরে বসবে। তাহলে এই প্রসঙ্গে তোমাদের মনের মধ্যে আবার প্রশ্ন জাগবে যে ফাইনাইট ভার্বটা আবার কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে সেই ভার্বটা যে ভার্বটা বাক্য গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে। বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব না হলে বাক্যটা হবে না, এক কথায়। A verb which is essential to make a sentence is called finite verb. যেমন eating rice, he went to school. এখানে দেখো দুটো ভার্ব রয়েছে, ভাত খেয়ে সে স্কুলে গিয়েছিল। এই ভাত খেয়ে অংশে যে খেয়ে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটা না হলেও সেন্টেন্সটা হবে। ইটিং রাইস বাদ দাও দেখো সেন্টেন্সটা হচ্ছে। হি ওয়েন্ট টু স্কুল, সেন্টেন্সটা মতো লাগছে না? ওয়েন্ট ভার্বটা এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বটাকে বাদ দিলেও সেন্টেন্সটা হবে বলে মনে হয় সে ভার্বটা নন ফাইনাইট, কিন্তু যে ভার্বটাকে বাদ দিলে সেন্টেন্সটা হবে না আদৌ, সে ভার্বটা হচ্ছে ফাইনাইট। আবার অন্যরকমভাবে আমি যদি বলি, যে ভার্বটাকে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাকেই আবার ফাইনাইট ভার্ব বলে। যেমন এ ভার্ব হুইচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু নাম্বার, পার্সন এন্ড টেন্স ইজ কল্ড ফাইনাইট ভার্ব। যেমন ইটিং রাইস হি গোজ টু স্কুল করা যাবে তো, তার কারণ এটা প্রেজেন্ট টেন্সে গোজ, কিন্তু দেখো ইটিংটা ইটিংই রয়ে যাচ্ছে। ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট টেন্সে ওয়েন্ট হয়ে গেল, কিন্তু ইটিংটা ইটিংয়ে আছে। যে ভার্বটা একই রকম থেকে যায় সেই ভার্বটা কিন্তু নন ফাইনাইট, কিন্তু যেটা পরিবর্তন হয়ে যাচ্ছে বারবার নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী সেটা আবার ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বটা বাক্য গঠনে অপরিহার্য, এটা না হলে বাক্যটা হয় না। সে ফাইনাইট ভার্বের আগে দেখতে হবে, এটা সাবজেক্টের আগে কি সাবজেক্টের পরে অনলি কিংবা অ্যালোনটা রয়েছে এটা নয়। ফাইনাইট ভার্বটা আগে হলে প্রথমেই নান বাট কিংবা নাথিং বাট যে কোনো একটা, আর ফাইনাইট ভার্বের পরে হলে নান বাট কিংবা নাথিং বাটটা ফাইনাইট ভার্বটার পরেই বসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে যে জিনিসগুলো আমি কি বললাম, তাহলে অনলি রাম ক্যান ডু দিস, শুধুমাত্র রামই এটা করতে পারে, তারপরে রাম ছাড়া কেউ এটা করতে পারে না। তারপরে নান বাট রাম ক্যান ডু দিস,
এখানে যেহেতু ফাইনাইট ভাবে আগে ছিল এবং সাবজেক্টের আগে ছিল, তার জন্য এটা নাম্বারটা প্রথমেই বসিয়েছি। আই লাইক অনলি রোসেস, আমি কেবলমাত্র রোসেস পছন্দ করি। তাহলে আই লাইক নাথিং বাট রোসেস, যেহেতু এটা ব্যক্তি নয় রোসেস, তার জন্য আমি এটা নাথিং বাটটা পরে বসিয়েছি, অর্থাৎ ফাইনাইট ভার্বের পরে ছিল বলে আমি নাথিং বাট বসিয়েছি। রোসেসটা যেহেতু এটা ছিল তার জন্য আমি নাথিং বাট বসিয়েছি, নান বাট বসাইনি। আর এটা ফাইনাইট ভার্বের পরে ছিল, তার জন্য আমি ফাইনাইট ভার্বের পরে নাথিং বাট বসিয়েছি। রূপা অ্যালোন উইল কাম হিয়ার, কেবলমাত্র রূপাই এখানে আসবে, তার মানে নান বাট রূপা, রূপা ছাড়া কেউ এখানে আসবে না। ঠিক আছে, কেবলমাত্র রূপাই এখানে আসবে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অ্যালোনটা সাবজেক্টের আগে ছিল। সাবজেক্টের আগে থাকলে কি হবে, ফাইনাইট ভার্বের পরে, ফাইনাইট ভার্বে সাবজেক্টের পরে থাকলে কি হবে, সাবজেক্টের পরে অ্যালোনটা রয়েছে, কিন্তু ফাইনাইট ভার্বে তো আগে রয়েছে, তার জন্য নাম্বারটা একেবারে প্রথমে বসেছে। তাহলে স্ট্রাকচারটা আমার দুরকম ভাবে হচ্ছে, প্রথমে নান বাট কিংবা নাথিং বাট, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস। এটা একরকম ভাবে হবে। আর একরকম ভাবে হবে কি, আর অন্যরকম ভাবে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে নান বাট কিংবা নাথিং বাটের মধ্যে যে কোনো একটা, তারপরে আদার ওয়ার্ডস। ক্লিয়ার হয়ে গেছে? আর নেভার ব্যবহারের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে একটা অলওয়েজ কথা আসবে। সি ইজ অলওয়েজ হ্যাপি, এই ধরনের অলওয়েজ একটা কথা থাকবে। তাই সি ইজ নেভার আনহ্যাপি, সে সর্বদা খুশি, তার মানে সে কখনোই অখুশি নয়। আমি কি বলেছি, নেগেটিভ করতে গেলেও অন্তর্নিহিত যে মানেটা কিন্তু এক রাখতে হবে। সো সি ইজ নেভার আনহ্যাপি, সে কখনোই অখুশি নয়, তার মানে সে হচ্ছে সর্বদা খুশি। তাহলে অলওয়েজটাকে বাদ দিয়ে আমি নেভার কথাটা আনবো। এখন এগুলো আমরা কি করলাম, এগুলো আমরা করলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক বা অস্তার্থক থেকে নয় অর্থক। কিন্তু আমরা যদি নেগেটিভটা থেকে অ্যাফার্মেটিভ করতে যাই, অর্থাৎ হ্যাঁবাচকে করতে চাই, তাহলে কি হবে, তাহলে এর উল্টোটা হবে, অর্থাৎ অনলি অ্যালোনগুলো নিয়ে আসবে, অনলি অ্যালোন আর অলওয়েজগুলো আনবে, আর ওখানে যে নেগেটিভ জাতীয় ওয়ার্ডগুলো থাকবে, যেমন নেভার, নান বাট, নাথিং বাট, এই সমস্ত ওয়ার্ডগুলোকে তুলে দেবে। সে কখনোই অখুশি নয়, মনে রাখবে, অখুশি। এখানে অলওয়েজ কথাটা নেভারটা যখনই বসেছি তখন এটা অপোজিট ওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, তাই কি বললাম, হ্যাঁবাচকটাতে থাকলে নাবাচক করতে হবে, নাবাচকটা থাকলে হ্যাঁবাচক করা তো কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে হ্যাঁবাচক থেকে নাবাচক যদি আমি করতে পারি, নাবাচক থেকে হ্যাঁবাচক আমি করতে পারবো। এই ছিল আজকের ক্লাস, ইউজ অফ নান বাট, নাথিং বাট এবং নেভারের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য। আশা করি ক্লাসে নান বাট, নাথিং বাট এবং নেভার ব্যবহারটা তোমাদের বা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরকমই ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আমি পরের একটা ভিডিও তৈরি করতে চলেছি। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।